আসসালামু আলাইকুম। আজকের অধ্যায় হচ্ছে তৃতীয়, তাপের প্রকৃতি ও যান্ত্রিক সমতা। ভাই তোমরা বই বের করো। হুম তাহলে তাপের যান্ত্রিক ও সমতা, তাপের যান্ত্রিক ও প্রকৃতি ও যান্ত্রিক সমতা। এই অধ্যায়ে যা যা শিখতেছি, প্রথম হচ্ছে তাপের প্রথম সূত্র কি কি, এবং গ্যাসের মোলের আয়তন কিভাবে হয়, এবং প্রমাণের সুবিধাতে সূত্র সমূহ কিভাবে লেখা লাগে, এবং আরেকটা আছে যে পিভি, একটা দেওয়া আছে, সমীকরণ দেওয়া আছে, পিভি গামা ইকুয়ালস টু ধ্রুবক। এটা কিন্তু অবশ্যই পরীক্ষাতে আসবে, এটা 100%, 100% পরীক্ষাতে আসবে, 100% পরীক্ষাতে আসবে। এবং সিবি এটা এবং এটা, সিপি সিভি আর ইকুয়ালস টু আর মাইনাস আর, এটা যদি আসে তাহলে তাপগতির প্রথম সূত্রটা এটাই হচ্ছে যে বোঝাচ্ছে যে তাপগতির প্রথম সূত্রটা কি, যখন কোনো কাজ সম্পূর্ণরূপে কি তাপের রূপে কাজটি সমাধান হবে, অর্থাৎ কাজ ও তাপ সমানুপাতিক। যখন কাজ হবে সম্পূর্ণরূপে, কাজ যখন তাপে রূপান্তরিত হবে, সেটাই হচ্ছে ওই তাপগতির প্রথম সূত্রে। এটাই বেসিক বোঝাচ্ছে যে সম্পূর্ণরূপে তাপটা কি হবে, কাজে রূপান্তরিত হবে। যদি এখানে এখানে ধরো, যদি কাজকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ডাব্লু দ্বারা, এবং এবং তাপকে আমরা সাধারণত প্রকাশ করি এইচ দ্বারা। এটার কি হবে, সমানুপাতিক। অর্থাৎ যদি কাজ একই থাকে তাহলে তাপ তো একই হবে, আর যদি তাপ যদি দেই তাহলে কাজ তার একই হবে। এটাই হচ্ছে তাপগতির প্রথম সূত্র। তাপগতির তাপগতির প্রথম সূত্রকে এভাবে বলা যায় যে চাপগতির সূত্র সমানুপাতিক তুলতে গেলে কি লাগে, একটা ধ্রুবক লাগে। কি লাগে, যে সেটার নাম হচ্ছে জে, সেটার নামকে জে ইকুয়ালস টু এস। এখন আমরা যে ধ্রুবকের মান বের করব, তাহলে জে ইকুয়ালস টু, জে কে কি দরকার, জুল। জুল আমরা কি যে কাজের একক কি জানি, জুল। তাহলে কি এখানে যায়, এটা উপরে যায়, এটা যায় নিচে, তাহলে ডাব্লিউ বাই এইচ। এখানে ডাব্লিউ কি কাজ, এখানে এস কি তাপমাত্রা, বা যে তাপ প্রদান করা হয়েছে। তাহলে এটা হচ্ছে তাপগতির প্রথম সূত্র। প্রথম সূত্র তাপগতির প্রথম সূত্র। হ্যাঁ, তাপগতির প্রথম সূত্র একটা সাধারণ একটা নিয়ম আছে, সাধারণ রূপে তাপগতির প্রথম সূত্র, সাধারণ নিয়মে তাপগতির প্রথম সূত্র, কোনো ব্যবস্থার কর্তৃক গৃহীত তাপের কিছু অংশ কিছু অন্তস্থ বলতে কি, অভ্যন্তরীণ বলতে কি, অভ্যন্তরীণ মানে কি ভিতর, অভ্যন্তরীণ মানে ভিতরে, এবং কিছু অংশ কাজ বহিস্থ বাইরে সম্পাদন করে। এটা হচ্ছে তাপগতির প্রথম সূত্র একটু সাধারণ রূপ এখানে বলতে বোঝাচ্ছে যে, তাহলে লিখতে পারি যে, তাহলে তাপগতির প্রথম সূত্রটা বেসিক বোঝা গেল। তাহলে এখানে তাপগতির দ্বিতীয় মানে সাধারণ রূপটা হচ্ছে কোনো ব্যবস্থার, এটা তো লেখে না, কোন ব্যবস্থার কর্তৃক গৃহীত, যেখানে রিফার হবে কর্তৃক, এটাও তো লেখে না, কর্তৃক গৃহীত কি তাপ, কর্তৃক গৃহীত তাপের কিছু অংশ, তাপের কোন ব্যবস্থা কর্তৃক গৃহীত তাপের কিছু অংশ কি অভ্যন্তরীণ, কিছু অংশ কি অভ্যন্তরীণ, ভিতরের, মানে কিছু অংশ ভিতরের, অভ্যন্তরীণ কিছু শক্তি বা কাজ, এবং
বা ও বাকি, বাকি কি হবে? বহিস্থ কাজ। বহিস্থ কি? শক্তি। বহিস্থ কাজে ব্যয় হবে, বহিস্থ কাজ বা শক্তি কাজে ব্যয় হবে। এটা হচ্ছে তাপগতির প্রথম সূত্র সাধারণ রূপ। যে কোনো ব্যবস্থার কর্তৃক, কোন ব্যবস্থা কর্তৃক গৃহীত তাপের কিছু অংশ, কিছু তাপের কিছু অংশ, কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি, কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি ও বাকি কিছু অংশ বা বাকি কিছু বাকিটা বহিস্থ কাজে ব্যয় হবে। এটা হচ্ছে তাপগতির প্রথম সূত্র সাধারণ, সাধারণ রূপ প্রথম সূত্র এটা। হ্যাঁ, সাধারণ রূপ প্রথম সূত্রের, সাধারণ রূপ প্রথম সূত্র, তাপের প্রথম সূত্রটা এটা। তাহলে এখানে বলা যাচ্ছে যে কি, একটা উদাহরণ দেওয়া যায়, যেমন হচ্ছে তোমার ভিতরে, মানে আমি 100 ক্যালোরি ভাত খেলাম, 100 ক্যালোরি জুলের মতন ভাত খেলাম, সেখানে আমার অভ্যন্তরীণ কিছু শক্তি কি হলো? খেয়েছে, 40% খাইছে, অভ্যন্তরীণ কিছু খেয়েছে, ব্যয় হয়েছে। অভ্যন্তরীণ মানে ভিতরে, যেমন হলো যকৃতি, হৃৎপিণ্ড, এগুলো ব্যয় হয়েছে। এবং বহিস্থের মধ্যে হ্যাঁ ব্যয় হয়েছে। এবং বাহিরের মানে কি, এই যে বহিস্থ কাজে, বহিস্থ কাজ বলতে কি বুঝছে? এই যে চলাফেরা, হাঁটা, তারপর খাওয়া দাওয়া বলতে এরকম হাত দিয়ে যেগুলো করা হয়, সেটা বহিস্থ কাজে কি হয়? ব্যয় হয়। সেটা হচ্ছে তাপগতির প্রথম সূত্রের উদাহরণ। ঠিক আছে? তো তাপগতিকে কি দ্বারা, এই ধর, এই যে তাপগতিকে কি দ্বারা প্রকাশ করা হয়? কিউ দ্বারা। তাপগতি কি দ্বারা প্রকাশ করা হয়? গৃহীত, গৃহীত তাপকে কি দ্বারা প্রকাশ করা হয়? কিউ দ্বারা। এবং গৃহীত তাপ, এই যে গৃহীত তাপ, গৃহীত তাপ কোনটা? ওই যে 100 ক্যালোরি যেটা দিছিলাম আমরা, যেটা খাইছিলাম, সেটা এখানে ধরে নাও যে 100 ক্যালোরি আমি খাইছিলাম। এবং কিছু অংশ অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ কত পাইছি? অভ্যন্তরীণ কত পাইছি? অভ্যন্তরীণ খাইছি হলো 40%। কত? 40%। অভ্যন্তরীণ খাইছি 40% এবং বহিস্থ কাজে বের করছি 60%। তাহলে 100 হলো না? করতে তাপে, তাপ করতে গৃহীত তাপের পরিমাণ কত? 100। আমি খাইছি, এখন ব্যয় হয়েছে। এটা হচ্ছে তাপগতির প্রথম সূত্র সাধারণ রূপ। তাহলে অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ হচ্ছে এটা, হচ্ছে এটা গৃহীত, এই গৃহীত তাপের পরিমাণ কর্তৃক গৃহীত তাপের, তাপ গৃহীত তাপ। আর হচ্ছে অভ্যন্তরীণ তাপকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। ইউ দ্বারা অভ্যন্তরীণ তাপকে, অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ কি শক্তি। তাহলে অভ্যন্তরীণ শক্তিকে কি দ্বারা প্রকাশ করা হয়? শক্তি। আর হলো বহিস্থ কাজকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভি। বহিস্থ কাজকে কি দ্বারা প্রকাশ করা হয়? বহিস্থ কাজ, সরি ভি না, এখানে হবে ডাব্লু। কাজ যেখানে আসে সেখানে কি আসে? ডাব্লু, ওয়ার্ক মানে কাজ। তাহলে এটা কি বহিস্থ কাজ। বহিস্থ কাজ, অভ্যন্তরীণ কাজ ইকুয়াল টু বহিস্থ কাজ। তাহলে অভ্যন্তরীণ কাজ ইকুয়াল টু বহিস্থ কাজ, এটা তো বোঝা গেল। তাহলে বোঝা গেল, তাহলে এটার কি সর্বমোট যে বহিস্থ কাজ। তাহলে আমরা কত খাইছিলাম এখানে? 100 খাইছিলাম। তাহলে এটার 100 কিভাবে? প্রথমে খাইছিলাম কত? 40% হলো অভ্যন্তরীণ আর 60% হচ্ছে খাইছিলাম বহিস্থ। তাহলে এইটার যোগফল কি? গৃহীত তাপ না? এই গৃহীত তাপ না? তাহলে গৃহীত, আমরা গৃহীত তাপকে কি দ্বারা প্রকাশ করছিলাম? কিউ দ্বারা প্রকাশ করছিলাম, ইকুয়ালস টু। আর অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ শক্তিকে কি দ্বারা প্রকাশ করছিলাম? ইউ, ইউ। অভ্যন্তরীণ শক্তি কি দ্বারা প্রকাশ করছিলাম? ইউ দ্বারা। আর আরেকটা, এবং বহিস্থ শক্তি কাজের ব্যয় হয় বা বহিস্থ কাজকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম? ডাব্লু দ্বারা। তাহলে এই যে ডাব্লু। তাহলে এটা আমরা কি করেছিলাম? তাপ, গৃহীত তাপ বলতে কি বুঝাচ্ছে? মোট তাপটা। তাহলে এটা দুইটার যোগফল না? বুঝো, এটার কি দুইটার যোগফল। এগুলোর মান আমরা বেশি বড় নেব না, এগুলোর মান সবচেয়ে ক্ষুদ্রতম নেব। সেজন্য কি করতে হয়? ডিফারেন্সিয়েশন করতে হয়। ডিফারেন্সিয়েশন কি করতে হয়? সেজন্য যে ডি বসাইতে হয়। সামনে কি বসাইলাম? বোঝা গেছে? বোঝা গেছে কি? ক্ষুদ্র পরিবর্তন, এক কথা কি, ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে কি বসাইলাম? ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন ডি বসাইলাম। ডিফারেন্সিয়েশন
ডি। তাহলে এটার কি, এটা তাপ, গৃহীত তাপের পরিমাণ না, গৃহীত তাপের পরিমাণ কি ডি কিউ, অন্তস্থ তাপের শক্তি অভ্যন্তরীণ বা অন্তস্থ, আর বহিস্থর মধ্যে ডি ডাব্লিউ, ডি ডাব্লিউ। এখন আসি আমরা গ্যাসের মোলের আপেক্ষিক তাপ, গ্যাসের মোলের আপেক্ষিক তাপ। তার আগে আমরা বলে আসি যে ক্যালোরির কিছু মতবাদ দিছে, হ্যাঁ বই খুলে দেখো কিন্তু ক্যালোরি কিছু মতবাদ দিছে। দেখা যাবে যে প্রথমটা হচ্ছে ক্যালোরি তাপের মতবাদ হচ্ছে যে তাপ ক্যালোরি নামক এক প্রকার ভরহীন অতি সূক্ষ্ম স্থিতিস্থাপক কণা, ভরহীন একটি স্থিতিস্থাপক কণা যা অতি সহজে এক বস্তু হতে অন্য বস্তুতে কি হয়, প্রবেশ করতে পারে, কিন্তু কণাগুলো একে অপর কি হয় না, বিকর্ষণ কি হয় না, বিকর্ষণ হয় না। তৃতীয়ত বলছে যে প্রত্যেক বস্তুর কম বেশি ক্যালোরি থাকে, প্রত্যেকটা বস্তুর কম বেশি কি থাকে, ক্যালোরি থাকে, হয়তো কম থাকে নয়তোবা বেশি থাকে। নিম্ন তাপমাত্রা বস্তু অপেক্ষা উচ্চ তাপমাত্রা বস্তুতে তুলনামূলকভাবে ক্যালোরি বেশি। নিম্ন তাপমাত্রা নিম্ন নিম্ন যেটা আছে নিম্ন তাপমাত্রা বস্তু হচ্ছে উচ্চ তাপমাত্রার বস্তুর ক্যালোরি সবচেয়ে বেশি থাকে। তাহলে তোমরা যদি আসে তাপ তাপ ক্যালোরির মতবাদ দুটি লেখো বা তিনটি লেখো, তাহলে আমরা কি লিখতে পাবো না, অবশ্যই লিখতে পাবো। তাহলে আসি এখন গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। তাহলে এই জিনিসটা মনে থাকো, তাহলে কর্তৃক গৃহীত তাপের পরিমাণ, কর্তৃক গৃহীত তাপের পরিমাণ কি ডি কিউ ইকুয়ালস টু কি অভ্যন্তরীণ শক্তি বা অভ্যন্তরীণ কি শক্তি যোগ বহিস্থ কাজ, এটার যোগফলকে কি বলা হয়, গৃহীত তাপের গৃহীত তাপ। তাহলে এই জিনিসটা মনে থাকো, কারণ পরবর্তীতে প্রমাণের ক্ষেত্রে এটা মনে থাকো। তুমি লিখতে পারো, পাশাপাশি লিখতে পারো, লিখলে আরো ভালো লাগবে। এগুলো লিখলে তোমরা বুঝতে পারো যে হ্যাঁ কি কাজটা করতেছি কি কাজটা না করতে। লেখো, লেখো, শুধু এটা লেখো যে ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ ইকুয়ালস টু ডি ইউ ইকুয়ালস টু ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি ডব্লিউ। এখানে হচ্ছে গৃহীত তাপ, এটা হচ্ছে কি অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ আর অভ্যন্তরীণ এটা বহিস্থ, এটা বহিস্থ, অভ্যন্তরীণ এটা কি, এই দুটোর কি যোগফলে হচ্ছে গৃহীত তাপের পরিমাণ। এটা হলো সাধারণ সাধারণ রূপে প্রথম সূত্র, মানে তাপের প্রথম সূত্র, সাধারণ রূপে তাপের প্রথম সূত্র। এই জিনিসটাগুলো মনে থাকো। তাহলে গ্যাসের মোলের আপেক্ষিক তাপ, গ্যাসের মোলের আপেক্ষিক তাপ, গ্যাসের মোলের আপেক্ষিক তাপ, গ্যাসের মোলের আপেক্ষিক তাপ। আচ্ছা আমরা আগে মোলারিটি করি নাই, মোলারিটি তো পড়ছিলাম, সেরকম যে এক মোল বিশিষ্ট একটি গ্যাস, তাপমাত্রা যদি এক মোল বিশিষ্ট একটি গ্যাস, এক মোল বিশিষ্ট একটি বা একটা একটা গ্যাসের তাপমাত্রা, গ্যাসের গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে, 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যেতটুকু তাপের প্রয়োজন হয়, যেতটুকু তাপের দরকার হয়, যেতটুকু বা যতটুকু বা যত এটা দিতে পারো, যতটুকু যতটুকু তাপের প্রয়োজন হয়, প্রয়োজন হয় তাকে মোলার আপেক্ষিক বলে। তাকে কি হয়, তাকে হয় তাকে মোলার আপেক্ষিক বলে, মোলার আপেক্ষিক বলে। মোলার আপেক্ষিক সাধারণত দুই প্রকার, কয় প্রকার, দুই প্রকার, কয় প্রকার, এক হচ্ছে কয় প্রকার একটু বলো। মোলার আপেক্ষিক তাপ হচ্ছে দুই প্রকার, এক হলো স্থির তাপ
স্থির আয়তন, স্থির চাপ, স্থির আয়তন, স্থির চাপ ও স্থির আয়তন। তাহলে স্থির চাপ, স্থির আয়তন, স্থির চাপ আর স্থির আয়তন। তাহলে দেখো এই যে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, 1 মোল বিশিষ্ট একটি গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যতটুকু তাপের প্রয়োজন হয় তাকে মোলার আপেক্ষিক বলে। একে সি দ্বারা প্রকাশ করা হয়, সিভি। আচ্ছা আমরা পড়ছিলাম তো যে তাহলে ডিকিউ, ডিকিউ তাপ, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যতটুকু তাপের প্রয়োজন হয়, তাহলে এটা গৃহীত তাপ না, কর্তৃক গৃহীত তাপ না, তাকে কতটুকু সময় তাপ দিছি সেটার তার পরিমাণ। তাহলে ডি টি ইকুয়ালস টু এন। এন কি মোল সংখ্যা না, এন কি মোল সংখ্যা, এন হচ্ছে মোল সংখ্যা, ডি কিউ বাই এন ইনটু ডি টি। কর্তৃক গৃহীত তাপ, এটা কর্তৃক গৃহীত তাপ, এবং এন হচ্ছে মোল সংখ্যা, ডিটি হচ্ছে সময়, ডিটি হচ্ছে কি সময়। তাহলে স্থির চাপ, স্থির চাপের ক্ষেত্রে দেখো, স্থির চাপের ক্ষেত্রে দেখো এই এই এন হচ্ছে, এন এর মান কি সর্বদা 1। কত মূল নিছি এখানে, কারণ তোমার কত মূল নিছি, তাহলে 1 বসালে কি এটা মান 1 দ্বারা গুণ করলে তো 1 এ থাকে, সেজন্য এন লেখার দরকার নাই। কথা কি বোঝা যায়? এন লেখার কি আছে দরকার নাই, শুধু জাস্ট এখানে এটা জাস্ট খালি এখানে বসে দেব। স্থির চাপ, গ্যাসের মোল আয়তন সাধারণত 2 প্রকার, এক হলো স্থির চাপ আর একটা হচ্ছে স্থির আয়তন, স্থির স্থির আয়তন। তাহলে স্থির চাপ, চাপকে কি দ্বারা প্রকাশ করা হয়, প্যাসকেল, প্যাসকেল যে প্যাসকেল, প্যাসকেল প্যাসকেলের সূত্র আছে না, প্যাসকেলের সূত্র চাপ। তাহলে পি সিপি ইকুয়ালস টু এখানে কি হবে ডি কিউ বাই ডিটি, ডি কিউ বাই, এটা কি পরিবর্তন হবে, এখানে এন বস্তু কেন, কারণ হলো 1 মোলের ক্ষেত্রে ব্যবহার করছি, তাহলে এখানে কি হবে সিভি, আয়তনের একক হলো ভি। তাহলে এই যে ভি ইকুয়ালস টু যা উপরে থাকবে ডি কিউ ইকুয়ালস টু ডিটি, ডি কিউ ইকুয়ালস টু একটু লেখো, না না থাক আমি তুমি লেখো, একটু লেখো, ফোনে তুলে নিবা। আচ্ছা লেখা বোঝা যায়, এই বোর্ডে লেখা তো এখানে আসলে সবারই অটোমেটিক লেখা খারাপ হবে। আচ্ছা ভাইয়া আচ্ছা না লিখতে পারো নাই, তাহলে আমরা 1 নাম্বার শিখলাম কি, তাপের প্রথম সূত্রটা শিখলাম, কিন্তু কাজ ও তাপ কি পরস্পরের সমানুপাতিক, সমানুপাতিক। তৃতীয়টা গ্যাসের মোলের আয়তন, এই যে গ্যাসের মোলের আয়তন বা আপেক্ষিক তাপ, এটা শিখলাম। 1 মোল বিশিষ্ট কোন একটা গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যতটুকু তাপের প্রয়োজন হয় সেটা হচ্ছে তার কি আপেক্ষিক, আপেক্ষিক মোলার আপেক্ষিক বলে, তাকে কি বলে মোলার আপেক্ষিক তাপ বলে, মোলার আপেক্ষিক তাপ বলে। তাহলে এখন আসি, এখন দ্বিতীয়ত আমরা কি লিখছিলাম যে প্রমাণের সুবিধাতে সূত্র,
প্রমাণের সুবিধার্থে কিছু কিছু সূত্র লিখবো, প্রমাণের সুবিধার্থে কিছু সূত্র লিখবো। ওটাকে স্কিপ করো তো ওখানে। তাহলে প্রমাণের সুবিধার্থে প্রথমটা হচ্ছে কি রুদ্রতাপ প্রক্রিয়া। রুদ্রতাপ প্রক্রিয়া বলতে কি হচ্ছে যে তাপের এখানে আদান প্রদান ঘটে না। তাহলে তাপের আদান প্রদান না ঘটলে তাপের গৃহীত তাপ বা ডিকিউ ইকুয়াল টু 0 হবে না, এটা শূন্য হবে না, সেটাই বুঝাচ্ছে। তাহলে গৃহীত তাপ বলে কি বুঝাচ্ছে, ডিকিউ ইকুয়াল টু কি শূন্য, ডিকিউ ইকুয়াল টু শূন্য। এটা কি প্রক্রিয়ায়, রুদ্রতাপীয় প্রক্রিয়ায়, রুদ্রতাপের প্রক্রিয়া। 2 এখানে 2 হচ্ছে স্থির আয়তনে, স্থির আয়তনে আগে তো পড়েছিলাম। স্থির আয়তনে কি করছি কত কি, সিবি ইকুয়াল এই তো ডিকিউ বাই, এখানে এন কেন রাখলাম না, কারণ মৌলিক সংখ্যা 1 ছিল। বুঝা যায় কি, এই জিনিসটা তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি আর ওই যে সিপি মানে সিবি ইকুয়াল টু যে সমীকরণটা আছে না, সমীকরণটা যে আছে থাক থাক না থাক, কি করবা তাহলে তাহলে ওখানে বলতেছে কি, কি বলতে চাইলাম, সিবি ইকুয়াল টু ডিটি বাই ডিটি, তাহলে স্থির আয়তনে। হ্যাঁ, তাহলে এই জিনিসটা মুখস্থ করলে তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ কোনটা কোথায় লাগলো, কিভাবে হলো স্থির আয়তনে, কখন নিলাম, কখন রুদ্রতাপ প্রক্রিয়া D0 হলো। এই জিনিসটা তুমি যদি মাথায় ক্যাপচার করে নিতে পারো তাহলে তোমার অটোমেটিক হয়ে গেছে। তাহলে তোমার প্রতিপাদন করতে আর কিছু সমস্যা হবে না। তুমি খালি দেখো ভাই, জাস্ট খালি এটা এই নিয়মটা ফলো করো, দেখো যে এই নিয়মটা আমার খুব ভালো লাগতেছে। তাহলে স্থির আয়তনে সিবি ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি, ডিকিউ বাই ডিকি। এখানে ডাব্লিউ ইকুয়াল টু 0, ডাব্লিউ কি কাজ, বহিস্থ কাজ, ডাব্লিউ ইকুয়াল টু কি ডিকি। কেন তাপ, যদি এখানে কোনো বস্তুর আয়তন ফিক্স থাকলে, মনে তো এখানে বস্তুর কোনো আয়তন, কোনো বস্তুর আয়তন যদি ফিক্স থাকে, মানে ফিক্স থাকে, তাহলে এখানে বল প্রয়োগ করলে কি, বল প্রয়োগ করলে এর কোনো কাজ পরিবর্তন হবে না। আয়তন পরিবর্তন হলে কি কাজ পরিবর্তন হবে, কারণ কাজ হতে গেলে কি হতে লাগে, স্মরণ হতে হবে, শক্তি দিতে হবে এবং স্মরণ হতে হবে, কাজের পরিমাণ কি বল গুণন স্মরণ, বলও দিতে হবে শক্তিও দিতে হবে। কিন্তু এখানে আয়তন দিছি, আয়তন বাড়াইলে কি এখানে কি কাজ হবে, আয়তন বাড়াইছে এখানে কোনো কাজ হবে কি, তাহলে সেজন্য ডিডব্লিউ ইকুয়াল টু, বোঝা গেল যে ডিডব্লিউ ইকুয়াল টু কেন 0, কাজ হয় না। তার মানে কি আয়তন দিছি এখানে, কারণ স্থির আয়তনে কোনো কাজ হয় কি না। কারণ কেন কাজ হয় না, কারণ এখানে আমি কি দিচ্ছি, আয়তন দিচ্ছি, এখানে কোনো স্মরণ ঘটাচ্ছি না, শক্তিও দিচ্ছি না, তাপও দিচ্ছি না, কোনো দিচ্ছি না। তাহলে এটা ডিডব্লিউ ইকুয়াল টু 0, বোঝা যায় তো। ডিডব্লিউ ইকুয়াল টু 0 যদি হয়, এই সেটটা খালি এই সেটে লিখে নেব, ডিডব্লিউ ইকুয়াল টু 0। তাহলে এখন 3 নাম্বারটা আসি, স্থির চাপে, স্থির চাপে কি লেখা যায়, সিপি ইকুয়াল টু কি লেখা যায়, ডিকিউ বাই ডিটি। এন লিখলাম, এন বাই কেন নিচে লিখলাম না, যে কারণ একটা আছে, কারণ 1 মোল হয়েছে 1 মোলের ক্ষেত্রে, কারণ 1 মোলের ক্ষেত্রে। তাহলে এই যে স্থির চাপের ক্ষেত্রে ডিডব্লিউ একটু পরিবর্তন হবে। ডিডব্লিউ কি পরিবর্তন হবে, হ্যাঁ, যে এখানে চাপ পরিবর্তন হলে পি ডিভি, পিডিভি কেন আসতেছে তাও বুঝাচ্ছি। আমরা চাপকে কি দ্বারা প্রকাশ করি, পি দ্বারা। তাহলে এফ ভাগ কি লেখা যায়, এ, একক ক্ষেত্রফলের প্রযুক্ত চাপ, বলকে কি বলা হয়, চাপ বলা হয়। তাহলে আমরা যদি এখানে যদি কার মান বের করব, এফ এর মান বের করি, এফ ইকুয়াল টু পিএ, এফ ইকুয়াল টু পিএ, এফ ইকুয়াল টু কি লেখা যায়, পিএ। আর আরেকটা জানি ডাব্লিউ ইকুয়াল টু কি লেখা যায়, এফ এস, বল গুণন সরণ, বল গুণন। বল গুণন যদি সরণ হয়, তাহলে আমরা এখানে যদি এফ এর মানটা বসে দেই,
এফ এর মানটা যদি এখানে বসে দেয় তাহলে পি পি এ এস, তাহলে পি এটা চাপ, তো চাপ, ক্ষেত্রফল আর সরণ, সরণ মানে কি দূরত্ব, তাহলে ক্ষেত্রফল আর দূরত্বকে গুণ করলে কি হয়, কি হয় ভাইয়া, আয়তন হয়, কি হয়, কি হয়, তাহলে তাহলে কি হয়, ক্ষেত্রফল আর সরণকে আমরা যদি গুণ করি তাহলে কি হবে, সেজন্য এই যে ভি, বুঝতে পারলাম, বুঝতে পারলাম ব্যাপারটা যে কি হলো এখানে। এই যে আমরা এটার এই এই মানটা নিব অতি ক্ষুদ্রতম, অতি ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম করতে গেলে কি লাগে, ডিফারেন্সিয়েশন, কি করতে লাগে, সেজন্য এই যে ডি ডব্লিউ, কখন আগে জানছিল যে ডি ডব্লিউ কেন হলো, ডাব্লিউ টা কি, এই যে ডি ডিটা কি, ডিফারেন্সিয়েশন, হ্যাঁ অতি ক্ষুদ্রতম মান, তাহলে এখানে কি হবে, ডি ডব্লিউ ডি পিভি ডি পিভি ডি পিভি ডিটিভি, তাহলে এখান থেকে আমরা কি বললাম, ডিডব্লিউ কিছু পি কার ক্ষেত্রে, তাপের ক্ষেত্রে, আর হলো স্থির আয়তনের ক্ষেত্রে ডিডব্লিউ কি পাইছি, জিরো, ডিডব্লিউ কি পাইছি, জিরো পাইছি। তাহলে এই জিনিসটা আমরা এই সাইডে লিখি, ডিডব্লিউ ইকুয়ালস টু পিভি পিডিভি পিডিভি। তাহলে 4 নাম্বারটা আমরা জানি কি, ওই যে 4 নাম্বারটা লাগে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু কি লেখা যায়, আর সিপি ইকুয়ালস টু আর, আর 5 নাম্বারটা হচ্ছে যে এই যে সিপি ভাগ সিভি ইকুয়ালস টু, এটা হচ্ছে গামা, সিপি বাই সিভি ইকুয়ালস টু কি গামা। এই কয়টা মুখস্থ, এই কয়টা এখন তুলো, এই কয়টা ইম্পর্টেন্ট সূত্রতে এখন আমরা যাবো, এটা এই কয়টা ইম্পর্টেন্ট। মানে প্রমাণের ক্ষেত্রে, প্রমাণের সুবিধার ক্ষেত্রে আমরা এই সূত্রগুলো ব্যবহার করব, এই সূত্র, এই কয়টা সূত্র জাস্ট খালি বইয়ে একবারে হিজি বিজি বোঝা যায় না, কেন ডি বাই জি জিরো আসলো, কেন চাপে ডি ডব্লিউ কিছু পিডিভি আসলো, সবগুলোর ব্যাখ্যা আছে। তাহলে আমরা এই যে প্রমাণটা পাচ্ছি যে পিভি গামা ইকুয়ালস টু ধ্রুবক, মনে করি একটা আমরা সিলিন্ডার নিছি, এখানে নির্দিষ্ট কোনো মান দেওয়া নাই, প্রথমত মান দেওয়া নাই, এটা তার অবস্থান আছে, তার তো নির্দিষ্ট কিছু মান দেওয়া থাকে, এই টেবিলটা কোনো কিছু বাধা প্রদান করলাম, কিন্তু এত স্থির আছে, আর ওজন আছে, ভর আছে, এটা তো আছে, সেরকম একটা সিলিন্ডার নিলাম বা একটা আয়তার ক্ষেত্রে নিলাম, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট তাপ আছে, তোর এর একটা অভ্যন্তরিত শক্তি আছে, এত নির্দিষ্ট চাপ আছে, নির্দিষ্ট আয়তন আছে, যদি আমি এর মাত্র অভ্যন্তরীণ শক্তি প্রকাশ করি, অভ্যন্তরীণ শক্তি প্রকাশ করি, তাহলে এর পরিবর্তন কি হবে, এখন ডি কিউ শক্তি যদি বলি, গৃহীত তাপ যদি এখানে প্রবেশ করাই, তাহলে এখানে কি পরিবর্তন হবে, ডিটি পরিবর্তন হবে, ডিইউ পরিবর্তন হবে, ডিভি পরিবর্তন হবে, ডিপি পরিবর্তন হবে, মানে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন হবে। তাহলে এইটাই জাস্ট খালি এখানে মনে মনে বসে দিবা, এটা কি কাজটা করলাম, জাস্ট খালি এটা বসে দিবা। এখানে বইয়ে লেখা আছে, দেখো বইয়ের জিনিসটা দেখা যাচ্ছে যে এখানে অনেক কিছু বলেছে, বুঝছো, যে একটা সিলিন্ডার নিচে গ্যাসের আয়তন 1 মোল হলে এবং এর ডিকিউ পরিমাণ তাপ প্রদান করা হলে প্রযুক্ত তাপের কিছু গ্যাসের অভ্যস্ত শক্তি বৃদ্ধি করবে এবং বাকি অভ্যস্ত বইয়ের কাছে সম্পাদনে ব্যয় হবে। ধরা যাক গ্যাসের তাপমাত্রা ও আয়তনের পরিবর্তন যথাক্রমে ডিটি বাই ডিভি, এই যে কইলাম যে অভ্যন্তরীণ চাপ প্রকাশ করার পর কি হলো, আয়তন ডিভি আর চাপ কি ডিপি, কি হয়ে গেল, পরিবর্তন হলো, এবং তাপমাত্রা ডিটি বৃদ্ধি পেল, এই যে তাপমাত্রা আগে যে ছিল আবার যে দিলাম, এটা কি হলো, তাপমাত্রাটা বৃদ্ধি পেয়ে গেল, এবং বৃদ্ধি পেল, এবং তখন আয়তন কি ছিল, স্থির ছিল, তখন আয়তন কি ছিল, স্থির ছিল, আয়তন তখন বৃদ্ধি পায় নাই, কিন্তু আয়তন একই ছিল, আয়তন একই ছিল। তাহলে এই জিনিসটা আসলে এখানে লিখবা, লেখার পর আরেকটা জিনিস, এই জিনিসটা হচ্ছে এখান থেকেই আমরা সূত্র মূল উদ্ভব লিখবো,
আচ্ছা আমরা ওই যে ডি কিউ ইকুয়ালস টু কি লিখছিলাম, ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, এটা কি বুঝলাম? ডি ইউ কে অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ শক্তি, আর ডি ডাব্লিউ কি বহিস্থ, বহিস্থ কাজ, বহিস্থ কাজ, বহিস্থ কাজ, অভ্যন্তরীণ শক্তি আর কি। আচ্ছা রুদ্রতাপের প্রক্রিয়ায় ডি কিউ এর মান কি হয়ে যায়? তার আগে কিন্তু পড়েছিলাম, লেখা আছে দেখো প্রথম সূত্র, রুদ্রতাপের প্রক্রিয়ায় ডি কোর্সে কি হয়ে যায়? জিরো হয়ে যায়। জিরো হলে এর মানটা হলো স্থির আয়তন, স্থির, স্থির, এটা ধরবো এই যে এখানে সূত্রটা ধরবো কি ভাই, দেখো এই সূত্রটার প্রথমটা ধরবো স্থির আয়তনে করবো, জাস্ট খালি এইটার মান যদি বের করতে পাই তাহলে মূল এই সূত্রে যাতে পাবো, এখান থেকে ডি ইউর মান বের করবো, ডি ডব্লিউ এর মান বের করবো, ডি ইউর মান বের করবো, ডি ডব্লিউ এর মান বের করবো, সেখান থেকে ডি ইউ ডব্লিউ এর মান বের করার পর ওই যে মোলারিটির মানের, মোলারিটি বা আদর্শ মোলার গ্যাসের ক্ষেত্রে যাব, যাওয়ার পর অভ্যন্তরীণ কিছু কাজ করব, করার পর ওই মানটা বসাই দেব, এবং ওই যে ইন্ডিভিশন ডিভিশন ডিফারেন্সিয়েশন এগুলো করার পর ওই যে পিভি ইকুয়াল গামার মাত্রা, প্রথমে সূত্রটা আসতেছে যে ডি ইউ প্লাস ডি ডব্লিউ, এখান থেকেই মূলত আসতেছে সূত্রটা। তাহলে প্রথমত তোমাকে এই সূত্রটাই মনে থাকতে হবে, তাহলে এটা নিজস্বভাবে বলা যায়, একটা একটা টেকনিক, এই জিনিসটা মনে থাকলে বাকি সবগুলো মনে থাকবে। তাহলে প্রথমটা কি আয়তন, কি আয়তন? স্থির আয়তন, স্থির, পরেরটা হলো স্থির চাপ, স্থির, স্থির চাপে, স্থির চাপে, পরেরটা হচ্ছে কি চাপে, স্থির চাপ, স্থির চাপে। তাহলে আমরা প্রথমে শুরু করি এইটা, কার মান বের করবো? ডি ইউর মান বের করবো, ডি ইউর মান করবো। তাহলে লিখবো যে, তাহলে শুরু করা যাক নাকি? তাহলে আমরা জানি তাপগতির প্রথম সূত্র, স্থির আয়তনে লিখি। তাহলে মনে করি এটা তুমি লিখতে পাবো না যে সিলিন্ডারে কিভাবে কি পরিবর্তন হলো, আগে কি ছিল, পরিবর্তন করার কি কি পরিবর্তন হলো, এখানে আমি কি রুদ্রতাপ প্রকাশ করলাম বা তাপ প্রদান করলাম, এখানে কি কি পরিবর্তন হলো, আসলে উপরে খালি মনে মনে লিখে দিবা, যা দেখবা বা যা দেখবা ওখানে তাই সাহায্য করে মনে মনে বসে দেবা, আর কিছু করা লাগবে না। কথাটা এবার বুঝো, যা ওখানে তুমি যা যা করবা, তুমি জানো ডিকিউ সমান সমান কি, ডিকিউ, ডিকিউ সমান কর্তৃক গৃহীত তাপ, যেটা তাপ প্রদান করবো ওখানে। ডিবি বলতে, ডিবি বলতে কি স্থির আয়তন, ডিপি বলতে কি হচ্ছে স্থির চাপ, জাস্ট খালি এই লেখলে কি পরিবর্তন হচ্ছে জাস্ট খালি ওটা লিখে দিবা, বুঝতে পারছো কি? মনে করে যায় তাহলে জাস্ট খালি ওটাই বসাই দিবা। তাহলে স্থির আয়তনে, স্থির আয়তনে, স্থির আয়তনে কি সিপি, সিভি, সিভি ইকুয়াল টু দিলে যায় ডি কিউ বা ডি টি। আমরা কার মান বের করব? ডি কিউ, ডি কিউ, ডি কিউ, স্থির আয়তনে ডি ডি ইউর মান বের করব, ডি ইউর মান বের করব, হ্যাঁ ডি ইউর মান বের করব, ডি ইউর মান বের করব। তাহলে ডি ইউর মান যদি বের করি তাহলে দেখো এখানে এই যে ডি কিউ, ডি কিউ ইকুয়ালস টু, এটা এটার সাথে কি হবে না, আর আর ই গুণ, আর আর ই, তাহলে এটা যায় এর সাথে, এটা যায় এর সাথে নিচে, তাহলে সিভি ডিটি, সিভি ডিটি, সিভি ইকুয়ালস টু ডিটি, ডি কিউ, সিভি ইকুয়ালস টু সিভি ডিটি, ঠিক আছে? তাহলে এখানে লেখা যায় তাপগতির প্রথম সূত্র অনুসারে, তাপগতির প্রথম সূত্র অনুসারে কি লিখছিলাম? তাপগতির প্রথম সূত্র এটা কি, এই যে ডি কিউ ইকুয়ালস টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, ডি ডাব্লিউ তাপগতির প্রথম সূত্র না? প্রথমে পড়েছিলাম যে তাপগতির প্রথম সূত্র কি, ওই যে অভ্যন্তরীণ শক্তি আর বহিস্থ, অভ্যন্তরীণ শক্তি আর বহিস্থ কাজের যোগফলটা হচ্ছে গৃহীত তাপ। তাহলে গৃহীত তাপ, এখানে গৃহীত তাপ কি, ডি ডাব্লিউ কি হয়, রুদ্রতাপের প্রক্রিয়া কি হয়ে যায়, ডি ডাব্লিউ শূন্য, ডি ডাব্লিউ কেন শূন্য হবে এখানে না, এটা পরিবর্তন। আচ্ছা আমরা এর মান ডি কিউর মান কি পাইছি, স্থির আয়তনে ডি কিউর মান কি পাইছি তোমরা বলো, আমি আমি তোমাদের কাছে শুনতে যাচ্ছি, হ্যাঁ সেজন্য এই কইতেছি যে
সিভি ইকুয়ালস টু ডিটি ইকুয়ালস টু ডিইউ ডিইউ প্লাস, আচ্ছা দেখো তো তাপগতির প্রথম সূত্র ছিল স্থির আয়তনে ডিডব্লিউ ইকুয়ালস টু কি লেখা ছিল? শূন্য লেখা ছিল। কারণ কি আয়তনের পরিবর্তন কি হয় না, আয়তনের পরিবর্তন হয় কিন্তু কাজের কোনো পরিবর্তন, তাপ দিলে, হ্যাঁ এটা যে এখানে বলা হচ্ছে যে কি এখানে যেহেতু তাপের আদান প্রদান করে বা এখানে যে তাপ প্রয়োগ করলে পরিবর্তন হবে না, ফলে কাজ কি হয়ে যাবে? শূন্য হবে। মানে যদি কোনো বস্তুর আয়তন ফিক্স থাকে তাহলে বল প্রয়োগ করলে আয়তন কি হয়ে যায়? আয়তন কি হয়? কোনো বৃদ্ধি পাবে না, কোনো পরিবর্তন পায় না, আয়তন কোনো পরিবর্তন পায় না, সেজন্য কাজ কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। তাহলে সিভি ইকুয়ালস টু, তাহলে এটা বুঝলা, এটা তো আগে যে সূত্র থেকে পেলাম। তাহলে এখানে ডিইউ এর মান পেলে না, ডিইউ এর মানটা এদিক দিলে এদিক দিলা, তো প্রথমে মান কার বের করতে হবে? স্থির আয়তনে ডিইউ এর মান বের করতে হবে। মূল তোমার টার্গেটে থাকতে হবে ডিইউ এর মান, ডিইউ এর মান, সেই ডিইউ এর মান পারলে তো ডিইউ এর মানে কি? সিভি ডিটি, সিভি ডিটি। এখন আসেন স্থির চাপে, স্থির, এখন কার মান বের করব? ডিপি। হ্যাঁ, আচ্ছা স্থির চাপে স্থির চাপে স্থির চাপে ডিডব্লিউ ইকুয়ালস টু কি পাইছিলাম কত দেখি? পিডিভি। কেমন করে পাইছিলাম? ওই যে এই যে পাশে যে লিখে দিছিলাম যে কি কি লেখা হয় যে পি ইকুয়ালস টু এফ ভাগ এ, এখান থেকে কেবল এফ এর মান বের করলাম, তাহলে পি এ ইকুয়ালস টু ডব্লিউ ইকুয়ালস টু এফ এস, এখানে এফ এর মান বসিয়ে দিলাম, হচ্ছে কি হলো পি এ এস ইকুয়ালস টু পিভি এস, এখানে ক্ষুদ্রতম মান, সেজন্য ডি ডব্লিউ ইকুয়ালস টু পি মান কি, এখানে হচ্ছে পি মান একটা ধ্রুবক, সেজন্য পি মান ধ্রুবকটা টানে নিছি, আর পরে আয়তনের কাজ করতেছি কিন্তু এখানে, সেজন্য আয়তনটার মান তাহলে ডি ভি, এটাই ওই এখান থেকে এখানে আসছে, তাহলে ডি বাই ডিভি। তাহলে এক নাম্বার সমীকরণে তাহলে যে ওই যে তাপগতির প্রথম সূত্র অনুসারে, তাহলে যে তাপগতির প্রথম সূত্রটা বসাইলাম, তাপগতির প্রথম সূত্র, তাপগতির প্রথম সূত্র এবং তাপগতির প্রথম সূত্র অনুসারে বসাই, তো উপরে লিখি তাপগতির প্রথম সূত্র অনুসারে। তাপগতির প্রথম সূত্র অনুসারে dq equals to du plus dw, সবার মান কি পাইছি? সবার মান পাইছি কি বলো? সবার মানেই কিন্তু পাইছি। কেমন করে পাইছি? dw তো মান পাইছি, dq এর মান কি পাইছি না? dq এর মান কি পাইছিলাম? শূন্য। du এর মান কি পাইলাম? cv dt, এবং dw এর মান এই যে স্থির চাপ। প্রথমটা কি পাইছি আমরা? স্থির আয়তনে, পরেরটা কি পাবো? চাপে। তাহলে এখানে তোমরা কিন্তু বুঝতে ভালো লাগবে, কিন্তু প্রথম স্টেপটা কার কার করতে হবে? প্রথম স্টেপটা হচ্ছে স্থির আয়তনে, তারপরে কি তাপগতির সূত্র বসাবা, তারপরে তাপ স্থির তাপে, মানে স্টেপটা মনে থাকবে খালি, যে তারপরে কি আসে? প্রথমে কি আসে বলো? স্থির আয়তনে, তারপরে কি আসে? তাপগতির সূত্র, প্রথম সূত্র বসবে, সূত্র বসাবে ডিউ এর মান বসিয়ে দিবা, এবং তারপরে স্থির, তারপরে তাপগতির প্রথম সূত্র অনুসারে ওর মানটা বসিয়ে দিবা ওখানে। তোর মানটা যদি বসে দাও, এর এখানে কি হবে? ডি কিউর মান কি? ডি কিউর মান হচ্ছে 0, ডি এর মান কি বলেছে? সিভি ডিটি প্লাস ডিডব্লিউ এর মান করেছে পি ডিভি, পি ডিভি। এখন ডাইরেক্ট তো এটা লেখা যায়, এটা এক নম্বর সমীকরণ, এক নম্বর সমীকরণ। হ্যাঁ, এক নম্বর যে সমীকরণ হয় স্থির চাপ, স্থির চাপে
স্থির চাপে ডিডব্লিউ, ডিডব্লিউ ইকুয়াল টু পিভি পিডিভি, পিডিভি। শেষ, এদেরও শেষ কাহিনী। হ্যাঁ, চাষ শেষ। তার মানে তাহলে কি এটা হচ্ছে কি সূত্র? ওই যে ডিফারেন্সিয়েশনের গুণের সূত্র, গুণের সূত্র। ডিফারেন্সিয়েশন যদি ইউ প্লাস এ, এটা একটা গুণ অবস্থা আছে, গুণ অবস্থা আছে আর একটা ভাগ অবস্থায় আছে, ওটা সূত্র না, এখানে গুণের সূত্র লাগবে। তাহলে গুণের সূত্র কি হবে কত দেখি? তাহলে ইউ কি? ইউ হচ্ছে পি, পি স্থির থাকলো, পি স্থির থাকলো, ডি বাই ডিএক্স ইকুয়ালস টু ভি কি হলো? ডিফারেন্সিয়েশন হলো প্লাস, এখন ভি স্থির থাকলো এবং ডি বাই ডিএক্স কি হলো? পি কি হলো? ডিফারেন্সিয়েশন ইকুয়ালস টু, এখানে কোনো ধ্রুবক আছে কি? আর কি? আর একটা কি ধ্রুবক, কারণ এটা মোলার গ্যাস। হ্যাঁ, এই যে আর তো ধ্রুবক, তাহলে ডি বা আর হলো সামনে নিয়ে আসা। ধ্রুবক থাকলে কি নিয়ে আসা লাগে? সামনে নিয়ে আসা লাগে। এবং ডি বাই ডিএক্স ইকুয়ালস টু টি, ডি বাই ডিএক্স ইকুয়ালস টু টি, ডি বাই ডিএক্স ইকুয়ালস টু টি লেখা যায়, ডি বাই ডিএক্স ইকুয়ালস টু টি লেখা যায়। তাহলে এটাকে আমরা এটা 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 তাহলে তাহলে এইখানে কি আসে? এই যে দেখো পি,
তাহলে এটা সম্পূর্ণ কি হয়ে যায় জানো, যে পি পি ডিভি, কেন কেমন ডিভি, কেন 1/dx কমন নিছি, 1/dx কমন নিছি, 1/dx এখানে কমন আছে, এখানে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, এদিক এদিক dx, এদিক এদিক 1/dx আর এদিক 1/dx কাটাকাটি করা যায়, কাটাকাটি করার পর তাহলে pdv প্লাস v d pdv, বুঝছো না, বুঝছো কি বুঝছো কি, কে ডিফারেন্সিয়েশন করলে এই যে ডিবি আসে, ডিফারেন্সিয়েশন করলে কি হয়, ডিবি আসে, আর এই ডিফারেন্সিয়েশন করলে কি আসে, ডিপি ইকুয়ালস টু, এখানে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, আর ডি ডিটি লিখে মিশালাম আর ডিটি দিলাম, হ্যাঁ আর ডিটি দেওয়ার পর এখন তো পাইছি নাকি, আর ডিটি দেখলে এখানে আমরা ডিটি মান বের করব, কি মান বের করব, ডিটি ইকুয়ালস টু কি লেখা যায়, কত দেখি আর এদিক কি হয়ে যায়, এই গুণ আছে, এদিক কি এসে ভাগ হয়ে যায়, pdv প্লাস dv dp ইকুয়ালস টু কি লেখা যায়, আর লেখা যায়, হ্যাঁ pd ইকুয়ালস টু আর লেখা যায়, আর লেখা যায় না, তাহলে এদিক ইকুয়েশন হলো দিচ্ছি, তাহলে এই যে ডিটি, এখন এই যে এক নম্বর সমীকরণে ডিটির মান বসাই দেব, এক নম্বর সমীকরণে কি মান বসাবো, ডিটির মান বসাই, তাহলে এক নঙ্গে ডিটির মান বসাই, এক নম্বর ডিটির মান বসাই, হ্যাঁ এক নম্বরে ডিটির মান কি বসাবো, কত দেখি, শুধু জাস্ট খালি এর মানটা বলে ডিটির মান বসাবো, তাহলে সিভি থাকবে 1, তারপরে কি pdv প্লাস vdp ইকুয়াল টু 8 প্লাস pdv ইকুয়াল টু কি লেখা যায়, pdv ইকুয়াল টু কি লেখা যায়, 0 লেখা যায়, বুঝছে, জাস্ট খালি এর মানটা গেলে ওখানে কি ধরছিলাম, বসাই দিলাম, তারপরে হচ্ছে কি রাখা হবে, এখন হচ্ছে এখানে হচ্ছে আর কি আছে, এখানে কত দেখি ভাগ বলতে কি লসাগু অবস্থা আছে, এখানে সমীকরণ হচ্ছে কি লব, লসাগু করি, লসাগু করার পর কি হবে কত দেখি, এই যে সিবি এখানে কি আছে, উপরের সাথে গুণ আছে না, গুণ দিয়ে দাও, উপরের সাথে গুণ দিয়ে দাও, তাহলে বসাইলাম নাকি, লসাগু কমন সিপি এলে গুণ দিয়ে দিলাম, তাহলে এর সাথে কাটা, এটা কি আছে, উপরেরটা কি আছে, উপরেরটার সাথে কি আছে, গুণ আছে, তাহলে এই যে সিভি পিডিভি প্লাস সিভি ডিপি সি ভিডিপি প্লাস এখানে কি আর, এখানে কোনো কিছু মনে আছে কি নাই, 1 আছে মনে কি আছে, 1 এর সাথে 1 আর গুণ করলে আর যে অপরের সাথে কি হয়ে যাবে, গুণ হবে, আপনার সাথে কি আসবে, গুণ হবে, তাহলে আর এর সাথে কি হবে, এখানে হবে আর পি ডি আর পি ডিভি বোঝা গেছে কি, আর পি ডিভি কেমন করে আসলো, আর পি ডিভি কেমন করে আসলো, ভাই তুমি বুঝো, বোঝার চেষ্টা করো পরে হবে, ঠিক আছে, এই জিনিসটা কেমন করে আসলো বলো বাবা, তুমি এই জিনিসটা কেমন করে আসলো, কোথা থেকে আসলো এই জিনিসটা, আমরা এই পিডিবির মান এইটা বের করছি, আগে যে পিবি 1 মোল গ্যাসের আয়তন থেকে, তারপরে এটার মান বের করা হবে, ডিফারেন্সিয়েশন করার পর পিডিবি ডিবিবি আর ডিটির মান বের করা, এখান থেকে ডিটির মান বের করছি, এটা এদিক গুণ থাকে, এদিক আর কি আছে, গুণ আছে, এই বেগে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, এই ডিটির মান 1 নং সমীকরণে বসে পাই, 1 নং সমীকরণে সিবি ডিটির মানে যদি এটা হয়, শুধু ডিটির মান জাস্ট খালি বসে দিছি, এটা ডিটির মান কিন্তু সম্পূর্ণটাই, তাহলে পিডি তো এই যে এটা আছে, এটা
পিটি আছে, জাস্ট খালি যে সিবি উপরে আমরা গুণ করে দিলাম, এটা লসাগু করলাম। তুমি তো বুঝতে পারছো পারবে, লিগ্যাল বুঝতে পারছো। তাহলে পরের স্টেপ আছে, পরের ইয়ে হচ্ছে কি এই যে কি আর কি আছে, এইভাবে কি আসবে বাইরে গেল, আর এটা কি হয়ে যায়, জিরো হয়ে যায়, এটা কি হয়ে যায়, জিরো হয়ে যায়। সিবি পিডিবি প্লাস সিবি ভিডিপি প্লাস আরপিডিভি ইকুয়ালস টু 0। আর এটি গুণ ভাগ আছে, বেজে গিয়ে তাহলে জিরোর সাথে কোনো কিছু গুণ করলে কি হয়ে যায়, 0 হয়ে যায়। জিরোর সাথে কোনো কিছু কি হয়ে যায়, এটা মিশাই দিলাম, মিশাই দিলাম। তাহলে এটি কি হয়ে যাবে, 0। আর যে ভাগ অবস্থা আছে, এদিকে ভাগ অবস্থা শেষে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে ইকুয়ালস টু কি লেখা যায়, 0। এখান থেকে কি লেখা যায়, 0। এই যে উভয় পাশে কি দ্বারা গুণ করে দেবে না, উভয় পাশে সিবি দ্বারা গুণ করে পাই, সিবি দ্বারা গুণ করে। আরেকটা জানি, আরেকটা কি জানি জানো, তাহলে সিপি পিডিভি প্লাস সিভি ভিডিপি প্লাস, এই যে আরেকটা আনছিলাম সিপি মাইনাস সিবি ইকুয়ালস টু কি, আর বা তাহলে এখানে সিবি ইকুয়ালস টু ভিডিপি থাকলো প্লাস এখানে সিপি পিডি ভি ইকুয়ালস টু কি 0। এখান থেকে কি করে সিবি দ্বারা ভাগ করে পাই, সিবি দ্বারা সিবি দ্বারা কি করে পাই, ভাগ করে পাই। ভাগ করলে সিবি সিবি কাটা যায়, এখানে সিপি বাই সিবি, তাহলে ভিডিপি প্লাস সিপি বাই সিবি ইকুয়ালস টু পিডি ভি ইকুয়ালস টু 0। এখানে কি করে পাই, ভাগ করে পাই, সিবি দ্বারা ভাগ করে, সিবি দ্বারা ভাগ করে, সিবি দ্বারা কি করে ভাগ করে, তাহলে ভিডিপি প্লাস এখানে কি আগে আমরা পড়েছিলাম যে সিপি বাই সিবি ইকুয়ালস টু গামা, তাহলে পিডি ভি ইকুয়ালস টু 0, পিডি ভি ইকুয়ালস টু 0। এখানে আবার কিছু আছে, পিভি দ্বারা কি করে পাই, পিভি দ্বারা কি করে পাই, ভাগ করে পাই, পিভি দ্বারা ভাগ করে পাই, পিভি দ্বারা ভাগ করে যায়, পিভি দ্বারা ভাগ করে পাই, তাহলে ভিডিপি আর পিভি প্লাস ওয়াই গামা পিডিভি ভাগ পিভি ইকুয়ালস টু 0। এই জায়গায় ভি, এই ভি কি হয়ে যায়, কাটা, এই ভি আর এই ভি কি হয়ে যায়, কাটা না, সরি, এটা তো হচ্ছে ডিফারেন্সিয়েশন করছে, এটা হচ্ছে তার ধ্রুবক, তাহলে পিপি কাটা যায়, তাহলে এই ভি আর এই ভি কাটা, আর এই পি আর এই পি কাটা থাকলো কি এখানে বিপি পি, এই যে এটা হলো বিপি ডিভাইডেড বাই পি প্লাস গামা, এখানে কি থাকলো ডিভি বাই ইকুয়ালস টু 0। এই পর্যন্ত পাচ্ছে নাকি, মিশাই দিলাম। তাহলে ওটা পাইলাম, এখন সমাকলন করে পাই, সমাকলন করে পাই ইন্ডিকেশন ডি ডিপি ভাগ এটা নিচে থেকে কি পি প্লাস গামা গামা ইন্ডিকেশন বা
ইন্টিগ্রেশন গামা ইনটু ডিভি বাই ডিভি ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু কি 0 ইন্টিগ্রেশন এইদিকে একটা নোট করে দেই, এই জায়গায় একটা নোট করে দেই যে ইন্টিগ্রেশন 1/x dx ইকুয়ালস টু log e টু দি পাওয়ার x। এখানে যদি ইন্টিগ্রেশন 1/p হয় বাই dp ইকুয়ালস টু কি হবে log e টু দি পাওয়ার p। x এর জায়গায় p, x এর জায়গায় যদি p হয় তাহলে p, y এর জায়গায় যদি y যদি এখানে হয় তাহলে x এর জায়গায় কি হবে y, এবং নিচে এখানে যদি v হয় তাহলে ওখানে কি হবে p। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের একটা সূত্র log e টু দি পাওয়ার x। এটা কি log e টু দি পাওয়ার x। তাহলে দেখো এখানে কি হয় নাই আছে কি, তাহলে সূত্র হইছে log e টু দি পাওয়ার x। x এখানে কি আছে p আছে প্লাস এখানে কি এটা ধ্রুবকটা কি আসলো সামনে আসলো, তা log e টু দি পাওয়ার ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু কি 0 ইকুয়ালস টু 0 না, ইকুয়ালস টু এই দিকেও তো একটা ইন্ডিকেশন আছে, ইন্ডিকেশন ইকুয়ালস টু 0, ইন্টিগ্রেশন ইকুয়ালস টু 0 যদি হয় এই দিকটা e টু দি পাওয়ার e এটা 0, এটা অসীম মান। এই মানটা কি অসীম বলতে কি এটা মান, যে কোনো একটা মান আছে, যে কোনো একটা কি আছে মান আছে, তাহলে এটা log e টু দি পাওয়ার k মান ধরলাম। k একটা কি ধ্রুবক, একটা কি ধ্রুবক, এই যে ধ্রুবক এখান থেকে আসছে, দেখি একটা কি ধ্রুবক x ইন্টিগ্রেশন 0 কে ইন্টিগ্রেশন করলাম, হ্যাঁ 0 কে ইন্টিগ্রেশন করার পর এখানে আছে log e টু দি পাওয়ার k একটা মান, জাস্ট একটা মান, একটা কি মান এখান থেকে কি একটা যদি মান আসে তাহলে দেখো এখান থেকে যোগের আসাল log যখন কমন নিব, log e যখন কমন নিব, log e যখন কমন নিব গুণের সময় কি হয়, মানে যোগের সময় কি হয় গুণ, যোগ যদি থাকে সেটা কি হয়ে যায় গুণ হবে। এখন ভাগ থাকলে বিয়োগ, ভাগ থাকলে বিয়োগ থাকলে ভাগ, আর গুণ থাকলে যোগ থাকলে গুণ, বিয়োগ থাকলে ভাগ, এটাই মনে করো। তাহলে log s এখানে কি নিলাম log e টু দি পাওয়ার যদি কমন নাও log e টু দি পাওয়ার কমন নিলে, হ্যাঁ কমন নিছো, তারপর কমন নেওয়ার পর এটা কি হলো p, এখানে কি আচ্ছা সরি আগে একটা কাজ আছে কি, যে ওই যে এইখানকার যে ঘাত সর্বদা কোথায় যায়, ঘাত এই যে ঘাত যায় ভিয়ের উপর, ঘাতের ঘাত তাহলে log e টু দি পাওয়ার v গামা ইকুয়ালস টু log e টু দি পাওয়ার k। তাহলে এখানে log যদি কমন, log e যদি কমন নেই তাহলে এখান থেকে p v ওই যে গামা ইকুয়ালস টু log e k। এই যে log কি log e কাটা, এগুলো হচ্ছে p v গামা ইকুয়ালস টু k, p v গামা ইকুয়ালস টু k। এখানে k কি ধ্রুবক, নাকি প্রমাণিত। তাহলে প্রথমে স্টেপটা বলে দিই, প্রথমের কাজটা কি, প্রথমে আমরা কি করছি, এই যে আমরা প্রথমে করছি কি, যে প্রথমে কাজটা আমাদের হয়েছে কি, যে এই যে প্রথমে যে আমরা কাজ জানছিলাম সাধারণ রুদ্রতাপ বিভবের প্রথম সূত্র dq ইকুয়ালস টু du প্লাস dw। তো প্রথম আমাদের কাজটা ছিল কি ভাই, যে আমরা যে এই সূত্রটা পেয়েছিলাম, প্রথমে এই সূত্র পেয়েছিলাম dq প্লাস du প্লাস dw, এই সূত্রটা পেলাম। তারপর কি করলাম, প্রথমটা কি ধরছিলাম আমরা, du কে কি ধরছিলাম স্থির আয়তন, পরেরটা কি ধরছিলাম স্থির চাপ। এই দুইটার মান আগে আমরা স্থির চাপ স্থির আয়তনের মাধ্যমে
বের করে নিলাম। প্রথমে আমরা স্থির আয়তনে বের করছি, স্থির আয়তনের মান বের করার পর তাপগতির প্রথম সূত্র বের করলাম, প্রথম সূত্র বসাইলাম, তাপগতির প্রথম সূত্র বসার পর এখানে ডিকিউর মান পেলাম, ডিকিউ, এই ডিকিউর মান বের করে এখানে বসাই দিলাম। এখানে ডিডব্লিউ তখন কি ছিল, 0 ছিল। স্থির আয়তনে স্থির চাপে কি ছিল, এই যে পি ডি ভি হয়েছে, পি ডি ভি হয়ে গেছে, কারণ ওই যে স্থির চাপে আমরা যে সূত্রের যে ইয়েটা পাইছিলাম, যে সাধারণ সূত্র অনুসারে যে এখানে চাপটা লিখছিলাম, ওখানে দেখো লেখা আছে ডিডব্লিউ ইকুয়ালস টু স্থির চাপে পি ডি ভি। কেন আসলো, তার ওই যে ওভাবে জানাইলাম যে কাজ চাপ থেকে যে সমীকরণ ভাবে ওটা বের হলো। তারপরে কাজটা কি, তারপরে কাজ হচ্ছে যে এখানে তারপরে কাজ কি করলাম আমরা, স্থির চাপে, তারপরে তাপগতির প্রথম সূত্র বসার পর এখানে জাস্ট খালি মানগুলো বসাই দিলাম। মানগুলো বসার পর মোলার বের করলাম। মোলার কি, যে এক মোলের গ্যাসের আয়তন বের করলাম। গ্যাসের আয়তনে বের করার পর পিভি ইকুয়ালস টু এনআরটি, এনআরটির মান বের করে ওখানে কি করলাম, ডিফারেন্সিয়েশন করলাম। ডিফারেন্সিয়েশন করার পর ওখানে ডিফারেন্সিয়েশনের গুণের সূত্রটা বসাইলাম। গুণের সূত্রটা বসার পর ওখান থেকে ডিটির মান বের করলাম। ডিটির মানটা যে বসাবো, এই যে উপরে যে আমরা যে সূত্রটা জানছিলাম যে ডিকিউ ইকুয়ালস টু জিবি, এক নম্বর সমীকরণে এই যে ডিবির মান জায়গাটা যে ডিটির মান বসিয়ে দিলাম। ওখানে আর কমন করার ক্যালকুলেশন করার পর তারপরে গেলাম আমরা কি, তারপরে আমরা যে সিবি ওখান থেকে ক্যালকুলেশন করার পর যেটা মান পাইলাম, যে ডি ওখানে গুণ করছি, ভাগ করছি, এই যে এখানে বসাইলাম। বসার পর সিবি কিভাবে কমন নিলাম, ভাগ করলাম, এবং ডিবি এখানে সিবি এর মান আমরা আগে থেকে জানি, দ্বারা ভাগ করে পাই, এর মান হলো গামা। এবং কেন সিপি মানে আর ইকুয়ালস টু সমান সমান জানি, আর ইকুয়ালস সমান সমান জানি কি, সিপি ডিভাইডেড সিবি, সিপি বাই সিবি। ওইভাবে আসার পর এটার মান বসাই দিলাম এবং মান থেকে ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশনের পর পিভি ওয়াই গামা, পিভি ওয়াই গামা। তাহলে জাস্ট খালি এটা খুব সোজা ভাই, জাস্ট খালি এইটা খালি মনে থাকবা, তাহলে সব কিছু হয়ে যাবে। হ্যালো হ্যালো মা এইটা প্রমাণটা করে চলে যাবো। হ্যাঁ, তাহলে ওই যে আগের নিয়মে ভাইয়া, আগের নিয়মে একটা ক্ষেত্রফল, ঘনকের ক্ষেত্রফল নিলাম, এখানে নির্দিষ্ট একটা তাপ আছে, হ্যাঁ টি আছে, নির্দিষ্ট আয়তন আছে, নির্দিষ্ট চাপ আছে, নির্দিষ্ট কি আছে, অভ্যন্তরীণ শক্তি আছে, হ্যাঁ অভ্যন্তরীণ শক্তি আছে। এখানে যদি আমরা বাইরে থেকে যে গৃহীত তাপ যদি দেই, তাহলে এখানকার কি পরিবর্তন হবে, তাপমাত্রা পরিবর্তন হবে, চাপও পরিবর্তন হবে, কিন্তু আয়তনও পরিবর্তন হবে না। জাস্ট খালি এগুলো পরিবর্তন হবে। জাস্ট খালি এই যে মনে করি জায়গা জাস্ট খালি ওগুলা খালি বসাই দিলে কি পরিবর্তন হয়েছে, চাপ দিলা। দেওয়ার পর এখানে প্রথম সূত্র যে কি, প্রথম যে যেভাবে আসলো স্থির আয়তনে, তাহলে আমরা কি জানি, প্রথমে কি করছিলাম, আগে সূত্র আমরা কি জানছিলাম, যে ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডব্লিউ। এখানে প্রথমটা কি ধরছিলাম, স্থির আয়তন, পরেরটা ধরছিলাম কি, স্থির চাপ। তাহলে আমরা প্রথমে কি ধরবো, এই স্থির আয়তন। স্থির আয়তন বলতে কি বোঝাচ্ছে, কত দেখি, স্থির আয়তন সি ভি ইকুয়ালস টু কি, ডিকিউ ডিটি ইকুয়ালস টু, এখান থেকে কার মান করে করব, ডিকিউর মান করে করব সিভি ডিটি। পাইলাম তো নাকি? তাহলে তাপগতির প্রথম সূত্র, তাপগতির প্রথম, আচ্ছা স্থির আয়তনের পর কি করছিলাম আমরা, তাপগতির দ্বিতীয় সূত্র মানে করছিলাম কি, ওই আগেরটার মতই, হ্যাঁ তাপগতির দ্বিতীয় সূত্র। তো তাপগতির প্রথম সূত্র কি করেছিল, কত দেখি, তাপগতির প্রথম সূত্র কি করেছিল, ডিকিউ ইকুয়াল ডিইউ, হ্যাঁ এই তো, যে ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডব্লিউ। এখানে ডিডব্লিউ কি হবে, কত দেখি, কাজ, ডিডব্লিউ কি, এখানে কি, বহিস্থ কাজ। এখানে ডিডব্লিউ হবে না, সরি, এখানে হচ্ছে এইটা ডিকিউ ডিডব্লিউ থাকবে, জাস্ট খালি এটা খালি এখন স্থির চাপে হবে, এটার মান বের হবে। এখন এটার মান ওটার মতো না, জাস্ট খালি এটার এখন স্থির চাপেরটা বের করব। স্থির আয়তন বের করলাম, স্থির চাপ,
আমার বলেছে স্থির চাপ, স্থির চাপ যদি হয় তাহলে সিপি ইকুয়ালস টু কি dq ডিকিউ dt ডিকিউ ডিটি ডিকিউ ডিটি। এখান থেকে আমরা কি মান বের করতে পারবো, ডিকিউ ইকুয়ালস টু pv পি সিপি ডিটি সিপি dt সিপি ডিটি। এখন এক মোলের ক্ষেত্রে বের করতে পারবো না, আয়তনের ক্ষেত্রে এক মোল আয়তনের ক্ষেত্রে কি করেছিলাম, তাহলে এই যে কি করেছিলাম পিভি ইকুয়ালস টু এনআরটি n এন আর টি। এখানে এন এর মান 1, সেজন্য 1 এন দর কি দরকার নেই দরকার নেই, এন দেওয়া দরকার নেই। এখন এখানে এই যে ডিফারেন্সিয়েশন করে পাই অতি ক্ষুদ্র করে পাই, জি কারণ পিভি এর আয়তনে কি করেছিলাম ওখানে আগেরটাকে রুদ্রদ্বৈপুরকে আগেরটাতে যে পিভি গামা ইকুয়ালস টু ওখানে কি করেছিলাম পিভিটাকে কি করেছিলাম এখানে কি করেছিলাম ডিফারেন্সিয়েশন করেছিলাম, অতি ক্ষুদ্র জন্য করেছিলাম। তাহলে যে ডিভি ইকুয়ালস টু ডি dr আর টি ডিআর ডিফারেন্সিয়েশন করলাম। ডিফারেন্সিয়েশন করার পর এইদিকে আমরা কি পেলাম, ডিফারেন্সিয়েশন করার পর এইদিকে আমরা কি করলাম, ওই যে একটা সূত্র লিখে দিয়েছিলাম আগেরটারে, সূত্র কি যে প্রথমটা পি থাকবে কি p off থাকবে অফ থাকবে ভি ডিফারেন্সিয়েশন হবে, differentiation হবে আবার ভি অফ থাকবে পি ডিফারেন্সিয়েশন হবে। তাহলে এখান থেকে মান পাচ্ছি যে এটা, তাহলে কি হবে, তাহলে পি স্থির থাকবে ডি বাই ডিএক্স ইকুয়ালস টু ভি কি হবে differentiation হবে ডিফারেন্সিয়েশন হবে। আবার এদিকে হবে কি V off থাকবে। ভি অফ থাকবে ডি বাই ডিএক্স কি হবে p differentiation হবে পি ডিফারেন্সিয়েশন হবে ইকুয়ালস টু এখানে এই যে আরটা কি ধ্রুবক ধ্রুবক, সেজন্য ডি টি ডি dt ডিটি, সেজন্য কি dt ডিটি। তাহলে এখান থেকে কি বললাম আমরা পি ডি ভি প্লাস ভি ডি dp পি ইকুয়ালস টু r আর ডি t আর ডিটি আর dt আর ডিটি। এখান থেকে আর ডিটি হচ্ছে ডিপি ইকুয়ালস টু যদি 0 হয়, এখানে ডিপি ইকুয়ালস টু যদি 0 হয়, ডিপি ইকুয়ালস টু কি 0, কারণ স্থির চাপে কি চাপে স্থির চাপে স্থির চাপ বলতে কি ডির মান কি হয়ে যায়, ডিপি এর মান কি হয়ে যায়, dp ডিপির মান 0 হয়ে যায়। 0 স্থির চাপ মানে কোনো চাপ দিছি, স্থির চাপ মানে কি স্থির হয়ে আছে, স্থির হয় আর কোনো চাপ টাপ আর কিছু নেই, ওই স্থির আছে। তাহলে এই স্থির মান যদি হয়ে থাকে তাহলে পি ডি ভি প্লাস ভি ডি 0 ইকুয়ালস টু আর ডি টি। এখানে পি পি ডিপি ডিপি ইকুয়ালস টু কি পি ডি ডিপি ইকুয়ালস টু কি স্থির চাপ এখানে কি 0 0, স্থির চাপ এখানে কি 0 যদি হয় তাহলে এখানে কি লেখা যায় পি ডি ভি ইকুয়ালস টু আর ডি টি আর ডিটি। তাহলে এই যে পিডিবি জায়গায় জাস্ট করে কিন্তু কয় নম্বর সমীকরণে বসাতে পারি এখন এই যে এক নম্বর সমীকরণে বসাবে, এক নম্বর সমীকরণ ওই যে এখানে আরেকটা মান পাইছিলাম জানো, যে স্থির চাপে ডিকিউর মান স্থির আয়তনে ডিকিউ ইকুয়াল সিভি ডিটি, ওটা পাইছিলাম কিন্তু সিভি ডিটি। আবার স্থির চাপে ডিকিউ ইকুয়াল সিভি ডিটি পাইছিলাম, স্থির চাপে পাইছিলাম একটা, স্থির আয়তনে একটা পাইছিলাম। হ্যাঁ, তো ওই থেকে এটা আসছে। সো তারপরে এক নম্বরে বসে পাই, এক নাম্বারটা এখানে কি লিখছিলাম কত দেখি, এই জিনিসটাই লিখছিলাম, এক নাম্বারটা এই জিনিসটাই লিখছিলাম, যে এখানে এক নাম্বার ছিল যে dq equals to du plus dw, এটা হচ্ছে দিয়ে দেওয়ার পর এখানে লিখছিলাম হলো এই যে dq ওটা কি বলছিলাম কত দেখি, শূন্য না, হ্যাঁ সরি শূন্য ইকুয়ালস টু এই যে ডি, এটা কি সি, এটা কি আয়তন না, সিবি আয়তন ডি সিবি কি সিবি ডি সিবি ডিইউ ডিইউর মান পাবলাম না, তাহলে ডি ডি ডিইউ, তাহলে এখানে দেখি যে ডিকিউ ডিইউ প্লাস এখানে জাস্ট খালি যে ডিইউ টু বসে দিই,
ডিইউ প্লাস এখানে এখানে মান করছি পি পি ডি পিডিভি পিডি জিবি পিডিভি জাস্ট খালি যে ওখানে যে সিভিডিটি ইকুয়ালস টু এখন মান খালি বসাই দেব ওখানে ডিকিউ এগুলো মিশিয়ে দিলাম মিশিয়ে দেওয়ার পর এখানে এই যে 1 নম্বর সমীকরণে বসাই 1 নম্বরে বসাই এই যে এটা এখানে বসাই হ্যাঁ এটাই বসালে কি পাবো দেখো ডিকিউর মান একটা আছে কও কি আছে ডিকিউর মান আছে ডিকিউটা কি স্থির চাপের ক্ষেত্রে কি ডিকে শূন্য ডিকিউ স্থির চাপে এটা হলো পরবর্তীতে যে তোমাদের বইয়ে দেখো এই যে পরবর্তীতে যে বইয়ে দেখো যে এই যে দেখো স্থির আয়তনে অন্তঃস্থ শক্তির পরিবর্তন du cv dt cv dt আবার হচ্ছে এই যে আবার লেখা যায় স্থির চাপে dq cv dt স্থির চাপে dq cv dt সিপি ডিটি সিবি এটার মান কি পাওয়া যায় ওই যে cp ডিটি ডিকিউ হ্যাঁ সিপি ডিটি cp ডিটি dt cv dt পাওয়া যায় না জি স্থির চাপে এটা পাওয়া যায় না এটা যদি পাওয়া যায় তাহলে এটা হ্যাঁ তাহলে 1 নম্বরে বসে পাই তাহলে বসে পাই কি লেস শেষের মধ্যে সিপি ডিভি ইকুয়ালস টু ডিকিউর মান কি পাইছি কল দেখি ডিকিউর মান কি ছিল ডিকিউর মান কি সিপি ডিটি সিপি ডিটি সিপি ডিপি কি এই যে এখানে দেখো এই যে এখানে বসলে সি এস সিপি ডিটি সিপি ডিটি টি এখানে এখন ঘোলা আছে ভোলা দেখা যাচ্ছে না ওই জায়গাটায় এই যে ডি ডি তাহলে এখানে কি লেখা যায় সি ভি সিভি কি সিভি ডি ডিটি ডিটি সিভি ডিটি ডিটি প্লাস পিভি ডিবি ডিভি পিভি ডিভি তাহলে এখান থেকে কি করা যায় দেখো এখান থেকে যে ডিটি কমন দ্বারা ভাগ করে পাই কমন দ্বারা কি করে পাই ভাগ করে মারা ভাগ তাহলে সিপি ইকুয়ালস টু ডিটি ইকুয়ালস টু এখানে ডিটি কমন নিলাম তাহলে কি থাকে সিভি মাইনাস পি পি কেন জানি মানে এটা আর আরডি 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 পিভি তো এটা আরডি আরডি এই যে সেটাই তো দেখতে এই যে পিডিভি ইকুয়ালস টু আরডিটি জাস্ট খালি যে পিভিটি জায়গায় পিভিটি জায়গায় শুধু কি লিখছি ঠিকই তো ছিল আর ডি আর ডিটি আর আর ডি ডিটি আরডিটি তাহলে এখানে ডিটি কমন নিছি যেমন নিটি করলে যে কি এডি আর এডি কি যায় কাটাবো কাটা যায় এডি কাটা গেলে সিপি ইকুয়াল এডি কাটা গেলে তাহলে এই দিক থেকে কি সিপি ইকুয়ালস টু সিবি সিভি মাইনাস আর সিবি সিভি মাইনাস আর এখানে দেখতে যে যোগ তাহলে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর আর অতএব সিপি ইকুয়ালস টু সিভি ইকুয়ালস টু আর এটা কি প্রমাণিত প্রমাণিত আচ্ছা এখানে সিপি বলতে কি বোঝা কত দেখি চাপ স্থির চাপ চাপ এটা সিপি বলতে কি স্থির আয়তন আর আর কি ধ্রুবক এটা যদি বলতে পারে তাহলে এইভাবে লিখতে হবে তাহলে তাহলে আজকের মতো এইটুকুই যা হয়েছে আলহামদুলিল্লাহ হয়তো সবার মাথার উপর দিয়ে গেছে হ্যাঁ আবার কারেন্টও ডিস্টার্ব দিছে হঠাৎ করে যা হয়েছে আলহামদুলিল্লাহ তাহলে সবাই ভালো থাকো ভালো করে পড়াশোনা করো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ